আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে না আমাকে? জি স্যার। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা শুরু করি তাহলে আমাদের আজকের ক্লাসের যে আলোচ্য বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো যাওয়া যাক, আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। আজকে মূলত আমাদের 4 নম্বর না 5 নম্বর ক্লাস, আমি হাও সমস্যা নেই। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, হ্যাঁ, এই অধ্যায় নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম উৎপাদনের উপকরণ নিয়ে। উৎপাদনের উপকরণের আমরা গত ক্লাসে মূলধন নিয়ে আলোচনা করেছিলাম। মূলধন বলতে কি বোঝায়, মূলধনের বৈশিষ্ট্য, মূলধনের গুরুত্ব, মূলধন গঠন বলতে কি বোঝায় এবং মূলধন গঠনের পর্যায় বা ধাপ নিয়ে। অর্থাৎ মোট কথা হচ্ছে যে মূলধনের যে টপিকগুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে বেসিক্যালি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার সংগঠন। অর্থাৎ সংগঠন বলতে কি বোঝায়, সংগঠনের বৈশিষ্ট্য, সংগঠনের গুরুত্ব এবং সংগঠনের প্রকারভেদ, এই চারটা বিষয়, চারটা টপিক নিয়ে বেসিক্যালি আমরা আজকের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা চলে যাই, সংগঠন বলতে কি বোঝায়। দেখো, সংগঠন বলতে আমরা কি বুঝি সেটা একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করে শুনি। সংগঠন বলতে কি বোঝায়, সংগঠন কাকে বলে, এটা তো নিশ্চয় তোমরা বলতে পারবা। সারাফ আনোয়ার একটু বলো তো বাবা। সারাফ আনোয়ার, সংগঠন বলতে আমরা কি বুঝি? স্যার, কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করে তাদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ যে সমন্বয় বিধান করা যায়, সমন্বয় বিধান পূর্ব কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজই হলো সংগঠন। আচ্ছা, আমরা সংগঠন করে থাকি, এই তো। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন একটু আরেকজনের কাছ থেকে একটু জানবো। শান্তা বলো, শান্তা, শান্তা দত্ত। ইয়েস স্যার। সংগঠন বলতে কি বুঝি আমরা?
স্যার মানে হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য না হ্যাঁ, নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদক যখন কোনো কাঠামো মানে হুম, একত্রিত হয়ে কোনো সামঞ্জস্যপূর্ণ সমন্বয় সাধন করে কিংবা প্রতিষ্ঠান গঠন পরিকল্পনা ও নিয়ন্ত্রণের কাজই হলো সংগঠন। ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমরা আর এটা দীর্ঘায়িত করবো না, তাহলে আমরা এটার সামারিতে চলে আসি। তাহলে সংগঠন বলতে বেসিক্যালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আহ দুইয়ের অধিক কোনো ব্যক্তি, তাই তো? এক কথায় হচ্ছে দুইয়ের অধিক, সেটা দুই অথবা ততোধিক, মানে দুইজন ব্যক্তিও কিন্তু হতে পারে। দুইজন ব্যক্তি অথবা তার চেয়ে বেশি কোনো ব্যক্তি যখন কোনো স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যকে সামনে রেখে যখন তারা একসাথে হয়, একত্রিত হয়, ক্লিয়ার? অর্থাৎ দুইয়ের অধিক, দুই বা তার চেয়ে অধিক কোনো ব্যক্তি যখন একত্রিত হয়ে তারা কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে যখন তারা একত্রিত হয়, তখনই সেটাকে আমরা সংগঠন বলবো। তার মানে হচ্ছে একের চেয়ে অধিক হলেই আর কি, একের চেয়ে অধিক বলতে দুইজন হতে পারে বা তার চেয়ে বেশি ব্যক্তিরা যখন কোনো নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে যখন তারা একসাথে হয়, একত্রিত হয়, ঠিক আছে, তখনই সেটাকে আমরা একটা সংগঠন হিসেবে গণ্য করব। আচ্ছা, এখন এই প্রসঙ্গে স্টোনার নামক একজন ভদ্রলোক, বিশেষজ্ঞ আর কি, তিনি যেটা বলতে চেয়েছেন দেখো, যে সংগঠন হচ্ছে মূলত দুই বা ততোধিক ব্যক্তিকে বোঝায় যারা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একটি কাঠামোগত পদ্ধতিতে কাজ করে থাকে। তার মানে আমরা দুই বা তার চেয়ে অধিক ব্যক্তি যখন সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে যখন একসাথে হয়, বা তাদের যে একটা কাজ করার যে একটা কাঠামো বা পদ্ধতি, সেটাকে বেসিক্যালি আমরা সংগঠন বলে থাকি। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা সংগঠন কাকে বলে সেটা আমরা বুঝলাম। এরপরে চলে আসি সংগঠনের বৈশিষ্ট্য সমূহ। সংগঠনের বৈশিষ্ট্য সমূহ দেখো একটু খেয়াল করে, সংগঠনের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলোর কারণে আমরা সংগঠনকে উৎপাদনের যে অন্যান্য উপকরণ আছে তার থেকে আমরা এটাকে আলাদাভাবে উপস্থাপন করতে পারি বা চিনতে পারি বা বুঝতে পারি। যেমন ধরো সুনির্দিষ্ট উদ্দেশ্য, সুনির্দিষ্ট উদ্দেশ্য স্পেসিফিক গোল। তার মানে সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে এটার একটা সুনির্দিষ্ট গোল থাকতে হবে, স্পেসিফিক একটা উদ্দেশ্য থাকতে হবে, তাই না? সুনির্দিষ্ট একটা গোল থাকতে হবে, হ্যাঁ। আর সেই গোলটা যদি না থাকে তাহলে কিন্তু সেটা গোলটা অবশ্যই স্পেসিফিক হতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। মানে গোল তো থাকতেই পারে কিন্তু সেটা যদি সুনির্দিষ্ট না হয়, অনেকগুলো বা বিভিন্ন ধরনের গোল থাকতে পারে, সেরকম না। অর্থাৎ যখনই কোনো সংগঠন গড়ে উঠবে মাথায় রাখতে হবে যে সেই সংগঠন গড়ে ওঠার জন্য তার পেছনে স্পেসিফিক একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে? আর এটাই হচ্ছে সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে দেখো, সমন্বিত প্রচেষ্টা। সমন্বিত প্রচেষ্টা, সমন্বিত প্রচেষ্টা বলতে আমরা কি বোঝাচ্ছি দেখো, সমন্বিত প্রচেষ্টা তাহলে কোঅর্ডিনেশন ইফোর্ট, কোঅর্ডিনেশন ইফোর্ট, এটা আমরা একটু তোমাদের কাছ থেকে জানি, এটা রেসপন্সটা। এশা গুপ্তা একটু বলো তো বাবা, এশা গুপ্তা, এশা গুপ্তা, জি স্যার। হ্যাঁ তুমি বলো। শ্রম হচ্ছে একটি সমন্বিত প্রচেষ্টা, কোঅর্ডিনেটেড ইফোর্ট, হ্যাঁ, এটা কিভাবে সেটা একটু ব্যাখ্যা করবে? স্যার আমি পারবো না। তুমি পারবে না? কেন পারবে না? এটা না পারার কি হলো? সহজ জিনিস না পারলে হবে? তার মানে পড়াশোনা করো নাই। গতকাল কিন্তু পড়াশোনা করেই ক্লাসে ঢুকতে বলছি। অনামিকা রানী, অনামিকা রানী, জি স্যার। হ্যাঁ তুমি একটু বলো তো। শ্রমের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটি সমন্বিত প্রচেষ্টা।
হ্যাঁ, কিভাবে এটা একটু এক্সপ্লেন করবেন? সমন্বিত প্রচেষ্টা। স্যার কোশ্চেনটা একটু আবার করবেন। শ্রম হচ্ছে, সরি, সংগঠন হচ্ছে, সংগঠনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি সমন্বিত প্রচেষ্টা। সংগঠনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি সমন্বিত প্রচেষ্টা। হ্যাঁ, তো কিভাবে এটি একটি সমন্বিত প্রচেষ্টা সেটা একটু ব্যাখ্যা করতে হবে। মানে এটা সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য। স্যার সংগঠন তো একজনের দ্বারা হয় না, সবাই একসাথে মিলে যেটা করে সেটাই সংগঠন, যেভাবে একসাথে করে এরকমই কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে অনামিকা, আমরা জানলাম। অ্যানি দিব্রা, অ্যানি 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 দিব্রা আছো? অ্যানি, নাই। অর্পিতা মণ্ডল, ইয়েস স্যার। হ্যাঁ তুমি একটু বলো তো এটা। শ্রম হচ্ছে একটি সমন্বিত প্রচেষ্টা, শ্রম না, সরি, সংগঠন, বারবার মিস্টেক হচ্ছে। সংগঠনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে স্যার সমন্বিত প্রচেষ্টা। হ্যাঁ, এটা একটু ব্যাখ্যা করো। হ্যাঁ, সমন্বিত প্রচেষ্টা এটা কোনো একক কাজ নয়। এখানে এক বা একাধিক ব্যক্তি মিলে পরস্পর সমন্বয় সাধন করে তারপরে এই কাজগুলো সম্পাদন করা হয়। হুম, এর জন্য এটা সমন্বিত প্রচেষ্টা বলা হয়, এর জন্য এটাকে। আচ্ছা, ওকে। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে শ্রম আসলে, সরি, সংগঠন তো একা একা হয় না, কমপক্ষে দুইজন বা তার চেয়ে বেশি ব্যক্তি মিলে, ততোধিক ব্যক্তি মিলে নির্দিষ্ট কোনো উদ্দেশ্যকে সামনে রেখে সাধারণত সংগঠন গড়ে ওঠে, তাই তো? তো এই জন্য আমরা বলছি যে সংগঠন হচ্ছে একটি সমন্বিত প্রচেষ্টা, এটা কোনো একক প্রচেষ্টা না। এটা কয়েকজন মিলে সাধারণত নির্দিষ্ট কোনো উদ্দেশ্যকে সামনে রেখে সাধারণত তারা কাজ করে থাকে নির্দিষ্ট একটা পদ্ধতির আওতায়। আর এটাই হচ্ছে বেসিক্যালি সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, ঠিক আছে, এবার 3 নম্বরে চলে আসি, শ্রম বিভাগ, ডিভিশন অফ লেবার। সংগঠনের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রম বিভাগ। শ্রম বিভাগটা কিভাবে সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য, সেটা কি আমাদেরকে একটু ব্যাখ্যা করে জানাবে? তোমরা অবশ্য কেউই আজকে ইয়ে করতেছো না, কি বলে, ভিডিও অন করতেছো না, যে কারণে আমি বুঝতেছি না কারা আছে নাই। এনি দিব্রা যেমন নাই, ও অ্যাবসেন্ট করে দিলাম ওকে। এনি দিব্রা অ্যাবসেন্ট হয়ে যাবে। স্যার আমি ছিলাম, আমি টয়লেটে ছিলাম ফোনটা রেখে। কথা না শুনলে ফ্রেশ থাকতে হবে, হচ্ছিলাম যে। এই জন্য ভিডিও অন করলে আমি বুঝতে পারবো যে সবাই আছে। ভিডিও অন করতেছি আচ্ছা না। ঠিক আছে স্যার। হুম, সবাই ভিডিও অন করে রাখো, তাহলে তো বোঝাই যাবে। ওকে, আচ্ছা, শ্রম বিভাগ, হ্যাঁ, তুমি তাহলে একটু বলো তো, শ্রম বিভাগ, হ্যাঁ, এটা সংগঠনের একটা বৈশিষ্ট্য, এটা একটু ব্যাখ্যা করে দেখাও তো, ব্যাখ্যা করে আমাদেরকে একটু শোনাও। আনি, শ্রম বিভাগ, হ্যাঁ, ডিভিশন অফ লেবার। স্যার আমার এটা একটু বলতে প্রবলেম হবে। এটা বলতে প্রবলেম হবে? হ্যাঁ। আচ্ছা। নোভা, নোভা, বাকি সবাইকে তো আমি ভিডিও অন করতে বললাম। নোভা, নোভা, একমাত্র শান্তা দত্তই কথা শোনে, আর বাকিরা দেখি কথা শোনে না। নোভা,
নভা, নভা কি নাই? ক্লাসে ঢুকে ঘুমাচ্ছে, অ্যাবসেন্ট। ঈশা গুপ্তা, হ্যাঁ ঈশা। জি স্যার। তুমি একটু বলো তো, শ্রম বিভাগ হচ্ছে সংগঠনের অন্যতম একটা বৈশিষ্ট্য, হ্যাঁ এটা একটু ব্যাখ্যা করো। একটু ফাস্ট হতে হবে। স্যার শ্রম বিভাগ নাকি শ্রম বিভাজন? শ্রম বিভাগ, ডিভিশন অফ লেবার। আচ্ছা। একটি সংগঠনের মধ্যে যতগুলো কাজ থাকে উৎপাদনের জন্য সব কাজগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দেওয়াই শ্রম বিভাগ। আমি এটা সংগঠনের মধ্যে কি আবার বলো তো একটু। সংগঠনের মধ্যে উৎপাদন করার জন্য যেসব কাজ থাকে সবগুলো কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দেওয়াই হচ্ছে শ্রম বিভাগ। আমাদেরকে ব্যাখ্যা করতে হবে সংগঠনের বৈশিষ্ট্য, হ্যাঁ সেটা সেই সিস্টেমে। যেমন ধরো এখানে মূল বিষয়টা হচ্ছে সংগঠনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ডিভিশন অফ লেবার বা শ্রম বিভাগ। কেন আমরা বলছি এটা? কারণ হচ্ছে যে সংগঠনের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা করি সেটা হচ্ছে সংগঠনে সাধারণত যখন কোনো কাজ করা হয় তাদের কাজগুলো হয় খুবই সিস্টেমেটিক। হ্যাঁ, তারা সাধারণত ধরো সংগঠনে তিনজন সদস্য থাকে বা 4 জন সদস্য থাকে, মিলেই তারা সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যকে সামনে রেখে সাধারণত কাজ করে। তো সেই উদ্দেশ্যটা সঠিকভাবে বাস্তবায়নের জন্য তারা তাদের কাজকে হয়তো বিভিন্ন ভাগে ভাগ করে ফেলে। হ্যাঁ, তো বিভিন্ন ভাগে ভাগ করে হয়তো এক একজনের দায়িত্ব এক একজনের কাজের দায়িত্ব বা এক একটা বিভাগের দায়িত্ব এক একজনকে দিয়ে দেওয়া হবে। বলা হলো তুমি এই কাজের দায়িত্বটা পালন করবে, তুমি এই কাজের দায়িত্বটা পালন করবে। এইভাবে তাদের কাজকে মূলত কি করা হয়, আলাদা আলাদা ভাগে ভাগ করে সেভাবে মূলত সেখানে শ্রমিক নিয়োগ করে সেখানে তাদের মাধ্যমে কাজটা সম্পন্ন করানো হয়। এই জন্য সংগঠনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রম বিভাগ, অর্থাৎ শ্রম বিভাগের যে পদ্ধতি সেটা ফলো করেই সাধারণত সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। দায়িত্ব ও ক্ষমতা বন্টন, ডিস্ট্রিবিউশন অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটি, দায়িত্ব ও ক্ষমতা বন্টন। তাহলে এটা একটু বলো তো, কে বলবে? সাদিয়া আনোয়ার, সাদিয়া জি স্যার। বলতো, সংগঠনের অন্যতম আর একটা বৈশিষ্ট্য হচ্ছে দায়িত্ব এবং ক্ষমতা বন্টন। এটা একটু স্যার আমি পারবো না। কেন হচ্ছে, পারবা না কেন? স্যার আমি এগুলা মানে দেখা হয়নি। দেখা নেই, তুমি এখনো তো ঘুমাচ্ছ। ভুলে গেছি। সারাদিন ঘুমাই থাকলে তো পড়াশোনা কখন করবা? দেখা হয় নাই কেন? কালকে না বলে দিলাম। স্যার কালকে ক্লাসে ছিলাম না আমি। কালকে ছিল না, উম, তো জানতে হবে না প্রতিদিন ক্লাস ক্লাসে করতে কি হয়। পড়ানো হয় বা না হয়। শিডিউলগুলো তো জানো যে কি দেওয়া আছে না আছে। আচ্ছা ওকে। নাফিজা ফারজানা, নাফিজা ফারজানা, জি স্যার। হ্যাঁ নাফিসা ফারজানা, হ্যাঁ নাফিসা ফারজানা, তুমি বলো তো এটা দায়িত্ব এবং ক্ষমতা বন্টন সংগঠনের অন্যতম একটা বৈশিষ্ট্য, কিভাবে সেটা একটু ব্যাখ্যা করো। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মধ্যে তাদের তাদের দক্ষতা যোগ্যতা অনুযায়ী দায়িত্ব ক্ষমতা বন্টন করা হয়। আচ্ছা, এটাই হচ্ছে বিষয়, তাই তো? অর্থাৎ সংগঠন, যেহেতু সংগঠনের শ্রমকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়, সে কারণে সংগঠনের মধ্যে যে সমস্ত
কর্মীরা থাকবে তাদের যে দায়িত্ব মানে কে কোন কাজ করবে, হ্যাঁ, সেটা যে কাজে দক্ষ বা যোগ্য তাকে সেই দায়িত্ব বা ক্ষমতা বন্টন করা হবে। এই তো এটাই হচ্ছে সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য। যেহেতু তারা সুনির্দিষ্ট একটা উদ্দেশ্যকে সামনে রেখে সাধারণত একত্রিত হয়, সে কারণে ওই কাজটা সঠিকভাবে সম্পন্ন করার জন্য যারা দক্ষ, যে কাজের জন্য দক্ষ বা যোগ্য তাকে সেই কাজের জন্যই দায়িত্ব প্রদান করতে হবে এবং ক্ষমতা বন্টন করা হয়ে থাকে। এটাই হচ্ছে সংগঠনের অন্যতম আর একটা বৈশিষ্ট্য। এরপরে আসো আদেশের ঐক্য, ইউনিটি অফ কমান্ড। আদেশের ঐক্য, হ্যাঁ, এটাও একটি বৈশিষ্ট্য। অন্বেষানাথ, সংগঠনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আদেশের ঐক্য। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এটা একটু ব্যাখ্যা করো। তোমরা কেউ ভিডিও অন করতেছে না, আমি বুঝতেছি না। সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে হচ্ছে গিয়ে মূলত আদেশের ঐক্য প্রতিষ্ঠা করা হয়, কারণ সংগঠনের মাধ্যমে বোঝা যাচ্ছে দায়বদ্ধতা। আবার বলো একটু। সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে আদেশের ঐক্য প্রতিষ্ঠা করা হয়, কারণ সংগঠনের মাধ্যমে কে কার কাছে দায়বদ্ধতা সেটা নির্ধারণ করা যায়। আচ্ছা, তাহলে ইউনিটি অফ কমান্ড, আদেশের ঐক্য। সাদিয়া সুলতানা একটু বলো তো, আরেকজনের কাছ থেকে শুনি আমরা। সাদিয়া সুলতানা, জি স্যার। তুমি একটু বলো তো, আদেশের ঐক্য হচ্ছে সংগঠনের অন্যতম আর একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, ইউনিটি অফ কমান্ড। তো এই পয়েন্টটা একটু ব্যাখ্যা করো তো। স্যার আবার একটু বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আদেশের ঐক্য নাম্বার 5 স্ক্রিনে দেখতে পাচ্ছ, আদেশের ঐক্য, হ্যাঁ, ইউনিটি অফ কমান্ড, এটা হচ্ছে সংগঠনের অন্যতম একটা বৈশিষ্ট্য। তো কিভাবে আদেশের ঐক্য সংগঠনের বৈশিষ্ট্য সেটা একটু ব্যাখ্যা করতে হবে। স্যার পারবো না। আচ্ছা, জয়তা বণিক, জয়তা বণিক, জয়তা বণিক, জয়তা বণিক আছো? নাই, জয়তা বণিক অ্যাবসেন্ট। ইসরাত জাহান, 3286, ইসরাত জাহান। এদেরকে অ্যাবসেন্ট, তাহলে এদেরকে অ্যাবসেন্ট করে দিলাম। আর তোমরা সবচেয়ে বড় কথা ভিডিও অন করো না কেন? যারা ভিডিও অন করো না তাদেরকে কিন্তু অ্যাবসেন্ট করে দেবে। মেয়েগুলো কথা শুনতেছে না তোমরা, এই জন্যই তো আমার হারানো হতে হচ্ছে ডেকে ডেকে। তোমরা যারা ভিডিও অন নাই তখনই তো আমি বুঝতে পারবো যে ক্লাসে নাই, অ্যাবসেন্ট। ইসরাত জাহান 3286 অ্যাবসেন্ট। জয়তা বণিক, এগুলো ক্লাসে ঢুকে যাওয়ার পরে যে ঘুমায় বসে, এগুলোর উপরে ক্লাস করা হবে না, এগুলো অ্যাবসেন্ট হয়ে যাবে। মেহজাবিন, মেহজাবিন, মেহজাবিন,
মেজাবিন কি শুনছো? স্যার। হ্যাঁ, মেজাবিন শুনছো তো না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ মেজাবিন একটু বলো তো আদেশের ঐক্য, হ্যাঁ অর্থাৎ অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আদেশের ঐক্য। হ্যাঁ, কিভাবে এটা একটু ব্যাখ্যা করো এই পয়েন্টটা। আজকের ঐক্য মানে স্যার কোন আদেশ দিলে সেটা ঐক্যবদ্ধভাবে পালন করাকে স্যার আদেশের ঐক্য বলা হয়। আচ্ছা আচ্ছা, গুড। আমাদের কোশ্চেন হচ্ছে যে সংগঠনের বৈশিষ্ট্য হচ্ছে আদেশের ঐক্য। হ্যাঁ, এইটা এটা একটু বলবে, সংগঠনের সাথে একটু মেলাতে হবে আর কি এটা। হ্যাঁ, তাহলে তুমি সংগঠন কনসেপ্টটা ঠিক আছে, মানে মূল বিষয়টা হচ্ছে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে সংগঠনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আদেশের ঐক্য, অর্থাৎ সংগঠনের ভিতর অভ্যন্তরে যারা কাজ করবে তারা মূলত কমান্ড ফলো করে কাজ করবে। অর্থাৎ জি স্যার। একজন আরেকজনের যে অধীনস্থ থাকবে, অর্থাৎ একটা গ্রুপ আরেকটা গ্রুপের অধীনস্থ বা একটা বিভাগ একটা বিভাগের উপর অধীনস্থ, অর্থাৎ যে যার উপরে তার উপরের বসের কমান্ড ফলো করে মূলত তারা কাজ করবে। এটা হচ্ছে মূলত সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আসছে সংগঠন কাঠামো, অর্গানাইজেশন স্ট্রাকচার, অর্গানাগ্রাম বলা হয় এটা, সংগঠন কাঠামো। সারাফ আনোয়ার। সারাফ, জি স্যার। তুমি একটু বলো তো সংগঠন কাঠামো, সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য, এটা একটু ব্যাখ্যা করো। স্যার সংগঠন কাঠামো সংগঠনের অন্যতম একটি বৈশিষ্ট্য, কারণ মানে সংগঠনের মাধ্যমে যে কর্মী যেই বিষয়ে দক্ষ তাদেরকে সেই কাজে একটা কাঠামোর ভিত্তিতে, অর্থাৎ হচ্ছে যে সুনির্দিষ্ট কাঠামোর ভিত্তিতে কাজ অনুযায়ী ভাগ করে দেওয়া হয়। এই জন্য বলা হচ্ছে যে সংগঠন হচ্ছে মানে সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সংগঠন কাঠামো। Good. তার মানে হচ্ছে সংগঠনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সুনির্দিষ্ট কাঠামো অনুযায়ী কাজ হয়। অর্থাৎ ইচ্ছা মতো এখানে কেউ কাজ করে না, সুনির্দিষ্ট যে কাঠামো বা স্ট্রাকচার আছে সেই অনুযায়ী সংগঠনের যে সমস্ত কর্মী বা কর্মীরা থাকবে তারা সেই কাজগুলো সম্পূর্ণ করে থাকে। অর্থাৎ সুনির্দিষ্ট নীতিমালা, সুনির্দিষ্ট কাঠামো বা সিস্টেমেটিক ওয়েতে মূলত তারা তাদের কার্যক্রম সম্পন্ন করবে। ওকে, এটাই হচ্ছে বেসিক্যালি সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য। এরপর আসছে নিয়ন্ত্রণ ব্যবস্থা, কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম, হ্যাঁ অন্বেষানাথ, জি স্যার। হ্যাঁ তুমি একটু বলো তো কন্ট্রোল সিস্টেম সংগঠনের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য, এটা কিভাবে, এটা একটু ব্যাখ্যা করো। সংগঠন নিজেই একটি সংগঠন তো নিজেই একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা। তো সংগঠনের মাধ্যমে যেমন ক্ষমতা বন্টন করা হয় তেমনি দায়িত্ব বন্টন করা হয়। তো দায়িত্ব অনুযায়ী সঠিকভাবে কাজগুলো হচ্ছে কিনা সেটাই সংগঠনের মাধ্যমে নিশ্চিত করা হয়। এটাই নিয়ন্ত্রণ ব্যবস্থা। Good. অর্থাৎ সংগঠনের মূল অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা নিয়ন্ত্রণ ব্যবস্থা। অর্থাৎ সংগঠনে যেহেতু সুনির্দিষ্ট কাঠামো অনুসরণ করে তারা কাজ সম্পূর্ণ করে, শ্রম বিভাগের মাধ্যমে তাদের টোটাল কাজটাকে শ্রম বিভাগে ভাগ করে যে যে কাজে দক্ষ বা যোগ্য তাকে সেই কাজে আমরা দায়িত্ব অর্পণ করি এবং সেখানে সাধারণত কমান্ড ফলো করে তারা কাজ সম্পূর্ণ করে, তাই না? এবং সুনির্দিষ্ট কাঠামো অনুসরণ করে তারা তাদের কার্যক্রম সম্পূর্ণ করে। এই কারণে তাদেরকে নিয়ন্ত্রণ করাটাও খুবই সহজ হয়ে থাকে। ঠিক আছে, নিয়ন্ত্রণটাও অনেকটা ইজি হয়ে থাকে। ওকে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সংগঠনের গুরুত্ব। কেন সংগঠন আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা আমরা একটু জানবো, সংগঠনের গুরুত্ব। ওকে ডিয়ার স্টুডেন্ট, অ্যানি ডিব্রা একটু বলো, অ্যানি ডিব্রা, অ্যানি ডিব্রা আসো, অ্যানি। হ্যাঁ স্যার। হ্যাঁ, অ্যানি একটু বলো তো সংগঠনের গুরুত্ব আমরা আলোচনা করছি এখন।
তো বলা হচ্ছে সংগঠন হচ্ছে ব্যবস্থাপনার হাতিয়ার। হ্যাঁ, সংগঠন হচ্ছে ব্যবস্থাপনার হাতিয়ার। হ্যাঁ, কিভাবে সেটা একটু বলো তো। ফার্স্ট বলতে হবে, সময় কম, দুইটা টপিক আমরা এখন আলোচনা করব। ফার্স্ট বলতে হবে, সময় নেয় তোরে বাবা। কি বলতে পারবে না? না পারবে কি? সে কিছু তো একটা বলতে হবে, রেসপন্স করতে হবে তো। এটা নিয়ে বসে থাকলে তো আমি বুঝতে পারবো না। এশা গুপ্তা, এশা, জি স্যার। হ্যাঁ তুমি বলো তো। সংগঠন, সংগঠনের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করছি। তো বলা হচ্ছে যে সংগঠন হচ্ছে ব্যবস্থাপনার অন্যতম হাতিয়ার। তো এটা একটু বলো তো দেখি। স্যার, একটি সংগঠনে যদি যথার্থ ব্যবস্থাপনা না থাকে তাহলে ওই সংগঠনটা ভালো মতন কাজ করতে পারবে না। হুম। তাই ব্যবস্থাপনার হাতিয়ার বলা হয়। তো সংগঠনকে এই কারণে আমরা ব্যবস্থাপনার হাতিয়ার বলে থাকি, এই তো। আচ্ছা, জি স্যার। ওকে, তাহলে দেখো 2 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা ও পরিচালনায় সহায়তা। তাহলে সংগঠন কেন গুরুত্বপূর্ণ? সংগঠন গুরুত্বপূর্ণ এর হওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে এটা ব্যবস্থাপনা এবং পরিচালনায় সহায়তা করে। অর্থাৎ সংগঠন মানেই হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে তারা কাজ করা হয় এবং সুনির্দিষ্ট কাঠামো অনুসরণ করে সাধারণত কাজ করে থাকে। এই কারণে সংগঠনের ক্ষেত্রে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে এখানে যেহেতু ব্যবস্থাপনা সংগঠনে যেহেতু সিস্টেমেটিক ওয়েতে কাজ সম্পন্ন করা হয় একটা সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে এবং নির্দিষ্ট একটা লক্ষ্যকে সামনে রেখে সাধারণত তারা কাজ করে, সে কারণে ব্যবস্থাপনা ও পরিচালনার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ সংগঠনের অন্যতম গুরুত্ব এই কারণে। নাম্বার 3 হচ্ছে কর্তৃত্ব বন্টন। কর্তৃত্ব বন্টন, আচ্ছা। সংগঠন কেন গুরুত্বপূর্ণ তার অন্যতম কারণ হচ্ছে যে এখানে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে কর্তৃত্ব বন্টন করা হয়। অর্থাৎ যে যে কাজে দক্ষ, যে যে কাজে যোগ্য, তাকে সেই কাজেই কিন্তু অর্পণ করা হয়, দায়িত্ব বন্টন করা হয়। সে কারণে এখানে ইজিলি তারা কাজটা সম্পন্ন করতে পারে। 4 নম্বর হচ্ছে প্রবৃদ্ধি ও বৈচিত্র্য। সংগঠন গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে এই যেহেতু একটা সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে, একটা সুনির্দিষ্ট কাঠামো অনুসরণ করে এবং আদেশের রক্ষা, অর্থাৎ এখানে কিন্তু কমান্ডিং সিস্টেম ফলো করে তারা কাজ করে থাকে। এই কারণে খুব সহজেই দেশের অর্থনীতির যে প্রবৃদ্ধি এবং এখানে বৈচিত্র্যতা সেটা কিন্তু নিয়ে আসা সম্ভব হয়। 5 নম্বর হচ্ছে প্রযুক্তিগত সম্পদের সর্বোচ্চ ব্যবহার। প্রযুক্তিগত সম্পদের সর্বোচ্চ ব্যবহার, আর অর্থাৎ টেকনোলজিতে এই সংগঠনের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে কিন্তু টেকনোলজিক্যাল যে আপডেট বিষয়গুলো আছে সেগুলো সবই কিন্তু সুনিপুণভাবে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, 6 নম্বর হচ্ছে মানব সম্পদের ব্যবহার। এখানে যে সমস্ত সংগঠনের যে সমস্ত কর্মীরা থাকবে তাদেরকে সঠিকভাবে কাজে লাগানো যায়, কারণ এখানে যে যে কাজে দক্ষ বা যোগ্য তাকে সেই কাজেই কিন্তু নিয়োগ প্রদান করা হয়ে থাকে। এরপরে আসছে নমনীয়তা। সংগঠনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে বা যে এরা খুবই ফ্লেক্সিবল, মানে চাইলে যখন যে কাজ করা প্রয়োজন বা মনে হচ্ছে যে এই সিস্টেমে কাজ করলে সঠিক হবে বা অন্য সিস্টেমে কাজ করলে আরো বেশি উন্নতভাবে করা যাবে, সাথে সাথে সেটা চেঞ্জ করা যাবে, সম্ভব। এই জন্য বলা হচ্ছে ফ্লেক্সিবল। এই কারণে সংগঠন গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে উৎপাদনশীলতা বৃদ্ধি। সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাকে বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ সংগঠনে কিন্তু খুবই সিস্টেমেটিক ওয়েতে কাজ করা হয়, সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়। সে কারণে এখানে
আর সাধারণত যেটা হয় প্রতিষ্ঠানের যে উৎপাদনশীলতা সেই উৎপাদনশীলতা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। ওকে, তো এটা গেল একটা বিষয়। এরপরে চলে আসো নেক্সট হচ্ছে সংগঠনের প্রকারভেদ। সংগঠনের প্রকারভেদ, সংগঠনকে আমরা 7টি ভাগে ভাগ করতে পারি। একটু খেয়াল করো সবাই, সংগঠনকে আমরা 7 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে এক মালিকানা সংগঠন, 2 হচ্ছে অংশীদারি ব্যবসা সংগঠন, 3 হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি, সমবায় সমিতি, ব্যবসা জোট, যৌথ উদ্যোগ, এরপরে রাষ্ট্রীয় সংগঠন ইত্যাদি। তো এখন আমরা এই প্রত্যেকটা সংগঠন সম্পর্কে আমরা সংক্ষেপে একটু জানবো। তো নাম্বার 1 হচ্ছে এক মালিকানা সংগঠন। আচ্ছা, এক মালিকানা সংগঠন, জয়তা বণিক আছো? জয়তা বণিক, ইয়েস স্যার। হ্যাঁ তুমি বলো তো এক মালিকানা সংগঠন কাকে বলে? খুব সহজ একটা কোশ্চেন। সংগঠনকে আমরা 7 ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে একটা ভাগ হচ্ছে এক মালিকানা সংগঠন। ফার্স্ট বলতে হবে, সময় নষ্ট করা যাবে না। কোশ্চেন করার সাথে সাথে আমাদের সময় আছে আর অল্প কিছু সময়, 3-3.5 মিনিট টাইম আছে মাত্র। বাবা সময় নষ্ট করা যাবে না, পারলে বলবে, না পারলে সরি বলবে। সরি স্যার। কি পড়াশোনা করো তুমি? কিন্তু পড়াশোনা করো না, এক মালিকানা কারবার বলতে পারো না, তখন তো স্টুডেন্টই বলা যায় না। আচ্ছা, সায়েদা মাইমুনা, সায়েদা মাইমুনা আছো? সায়েদা মাইমুনা, এক মালিকানা সংগঠন বলতে পারলো না কেউ। আচ্ছা, খেয়াল করো সবাই, সংগঠনের হ্যাঁ, সংগঠনের ক্ষেত্রে অন্যতম একটা হচ্ছে এটা মূলত এক মালিকানা কারবার, তাই না? অর্থাৎ যে কারবারে সাধারণত মালিক একজন মাত্র মালিক থাকে এবং সে তার সকল কার্যক্রম সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী সে সেটা সম্পূর্ণ করে থাকে এবং এর প্রফিটও একজন মালিকই মূলত এটা ভোগ করে থাকে। এই ধরনের সংগঠনকে আমরা বলি এক মালিকানা সংগঠন। অংশীদারি ব্যবসা সংগঠন, পার্টনারশিপ বিজনেস, অর্থাৎ যেখানে 2 বা ততোধিক ব্যক্তি সাধারণত নির্দিষ্ট কোনো উদ্দেশ্যকে সামনে রেখে যখন তাদের মধ্যে চুক্তি হবে, হ্যাঁ, শেয়ারিং এর চুক্তি হবে, প্রফিট শেয়ারিং এর চুক্তি, কাজের শেয়ারিং এর চুক্তি, অর্থাৎ 2 বা ততোধিক ব্যক্তি যখন নির্দিষ্ট কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার জন্য একমতে উপনীত হবে, হ্যাঁ, তখনই সেটাকে আমরা অংশীদারি ব্যবসা সংগঠন বলে থাকি। যৌথ মূলধনী কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানি বলা হয়। জয়েন্ট স্টক কোম্পানি আমরা কাকে বলি? সাধারণত যখন তোমার জয়েন্ট ভেঞ্চারে, অর্থাৎ এই ধরনের প্রতিষ্ঠানে সাধারণত যেটা হয়, এটা প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে। অর্থাৎ এখানে সাধারণত তোমার যৌথভাবে কিছু ব্যক্তি যখন তোমার প্রাইভেট কোম্পানি যদি হয় তাহলে সাধারণত সেখানে সর্বোচ্চ 50 জন ব্যক্তি হতে পারে। আর পাবলিক লিমিটেড যদি হয়, পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তাহলে সাধারণত এর সদস্য সংখ্যা তোমার শেয়ার দ্বারা সীমাবদ্ধ হবে, অর্থাৎ কত হবে সেটা ফিক্সড হবে শেয়ারের দ্বারা। তো এইভাবে মূলত কোম্পানি গঠন করা হতে পারে, আর প্রাইভেট কোম্পানি হতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে। ওকে, সমবায় সমিতি, কোঅপারেটিভ সোসাইটি। সমবায় সমিতিতে সাধারণত তোমার সর্বোচ্চ তোমার 20 জন ব্যক্তি থাকে এবং সাধারণত একই ধরনের বা সমমনা ব্যক্তিরা, সমশ্রেণীর ব্যক্তিরা সাধারণত মিলিত হয়েই সাধারণত এই ধরনের সংগঠন গড়ে তোলে। এটা আমরা সমবায় সমিতি, অর্থাৎ এখান থেকে যে সুবিধা হবে সেটা সবাই সমানভাবে সেটা সুবিধাটা ভোগ করবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে যখন সমমনা ব্যক্তিবর্গ কোনো সংগঠন গড়ে তোলে সেটাই হচ্ছে সমবায় সমিতি। এরপরে ব্যবসা জোট, বিজনেস অ্যালায়েন্স, অর্থাৎ বিভিন্ন একাধিক প্রতিষ্ঠানগুলো যখন তারা
নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে যখন একসাথে জোটবদ্ধ হয়ে যখন কোনো কাজ করে তখনই সেটাকে আমরা বিজনেস অ্যালায়েন্স করে থাকি। এরপরে হচ্ছে জয়েন্ট ভেঞ্চার।